আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি ফজলে রাব্বি। আমার সাথে আছেন গাজী সাখাওয়াত। সাখাওয়াত ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব ক্রিকেট নিয়ে। সাখাওয়াত ভাই, আমরা দেখতে পেলাম গতকালকে রাত্রে যে বাংলাদেশের আরব আমিরাতের সাথে যে সিরিজটি ছিল, টি-20 সিরিজটি, প্রাথমিকভাবে 2টি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু 3টি ম্যাচ হয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশ যখন দ্বিতীয় ম্যাচটি হেরেছে, তারপরে কিন্তু বাংলাদেশের একটা সুযোগ ছিল তৃতীয় ম্যাচটি জিতে সিরিজটি জিতার, কিন্তু বাংলাদেশ এমন একটা ছোট দলের সাথে খুবই লজ্জাজনক হার হেরেছে, যেটার কারণে আমরা দেখতে পেলাম যে দর্শকরাও এবং বিভিন্ন সেলিব্রিটিরা কটু কথা বলেছে। গ্যালারি থেকে অনেক দর্শকরা দেখলাম যে শামীম পাটোয়ারি তাকে ক্ষিপ্ত হয়ে যেতে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটু প্রথমে ম্যাচ নিয়ে আলাপ করি। আপনি তো গত খেলাটা দেখে থাকবেন, মানে সেকেন্ড ওডিআই যেটা ছিল, সরি সেকেন্ড টি-20। ওখানে কিন্তু বাংলাদেশ 205 রানের একটা বড় সংগ্রহ করার পরেও হারে, এবং গত ম্যাচে ব্যাটিং বিপর্যয়টা এমন একটা পর্যায়ে ছিল যে বাংলাদেশের একটা সময় 84 রান 8 উইকেট ছিল, এবং সেইখান থেকে জাকির আলী অনিক প্লাস হাসান মাহমুদের শেষ দিকে একটু জড়ো ইনিংসে কিন্তু বাংলাদেশের স্কোরটা মাত্র 162 রানেই থেমে যায়। এখন যেখানে আপনি 205 রানে ডিফেন্ড করতে পারেন নাই এবং একটা সলিড উইকেটে 162 রান করে ডিফেন্ড করতে পারেন, এটা তো মানে মোটামুটি অবিশ্বাস্য, এবং বোলারদেরও অবিশ্বাস্য রকম পারফর্ম করা উচিত ছিল। কিন্তু বোলাররাও কিন্তু সেটা কিছুই করতে পারেনি, যার জন্য এই যেটা বললেন যে যেখানে এর আগে আমরা যতগুলো ম্যাচ খেলেছি আমরা কখনোই আরব আমিরাতের সাথে হারিনি, আর এখন আমাদের একটা সুযোগ ছিল আর একটা ম্যাচ বেশি থাকার সিরিজ জিতে নয়, সেখানে আমরা আরব আমিরাতের মতো একটা পুচকি দলের সাথে আমরা সিরিজ হেরে বসে আছি। এবং এর আগের ম্যাচে ভাবছিলাম যে হয়তো এটা বোলারদের দুর্বলতা, কিন্তু এখন তো ইকুয়াল হয়ে গেল, এটা ব্যাটিং এর দুর্বলতা। আমাদের কিন্তু কখনো বোলিং ফেল করতেছে, কখনো ব্যাটিং ফেল করতেছে, কোনটাই 100% এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অশনি সংকেত। আপনি দেখেন আমরা টি-20 এমনিতে ছোট দল, র্যাঙ্কিং কিন্তু আরব আমিরাত 15, সেখানে তাদের সাথে হারা তো মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। যতটা আরব আমিরাত যে খেলতেছে এটা অনেক মানুষ জানেও না, আরব আমিরাতের মতো একটা দল যে আছে, এত এত ছোট দলে বলা যায়। আসলে আমাদের আশা ছিল, এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ, আমরা যেটা হারছি সেটা প্রথম, এবং তাদের সাথে আমরা এখন সিরিজে হেরে গেছি, এবং যেটা অবিশ্বাস্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জাজনক, এবং খেলোয়াড়দের জন্য তো অবশ্যই সেটা। অথচ দেখেন আপনার লিটন দাস দায় চাপাচ্ছে শুধু শিশিরের উপরে। আপনি যে পিচে খেলতেছেন, যে উইকেটে খেলতেছেন, সেই উইকেটে তার উপর মতো খেলতেছেন, সেখানে আপনি একটা বাংলাদেশের দলের অধিনায়ক হয়ে আপনার চেয়ে বেশি রান করতেছেন মোহাম্মদ ওয়াসিম, এবং তার স্ট্রাইক হচ্ছে মানে মোটামুটি 170 180 প্লাস। সেখানে লিটন দাস দায় এড়ানোর জন্য কিন্তু শিশিরের উপরে আসলে দায় চাপানো যায় না। আমরা আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে দলটা ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে কিন্তু মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো সেখানে কিন্তু সৌম্যকে রাখা হয়েছিল, সৌম্যকে খেলানো হয় নাই। এই সিরিজ শেষ হওয়ার পরে সৌম্যকে বাদ দেওয়া হয়েছে। সৌম্য কিন্তু প্রথম 2টা টি-20 ফিট ছিল, তাকে খেলানো হয়নি, এবং তৃতীয় টি-20 ইনজুরির জন্য বাদ পড়ছে, এবং যেহেতু তার ইনজুরি এবং সেটা সুস্থ হতে তার 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে, এজন্য মিরাজকে দলে নেওয়া হয়েছে। মিরাজকে অপশনাল দলে নেওয়া হয়েছে। মিরাজকে অপশনাল। মিরাজ কিন্তু আমার মনে হয় যে সৌম্য থেকে বেটার অপশন ছিল। মিরাজ অলরাউন্ডার। এখন বাংলাদেশের আমরা যদি গত সিরিজের কথা চিন্তা করি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছে, এবং সেখানে মাহেদী হাসান, শেখ মাহেদী হাসানের কিন্তু একটা বড় অবদান ছিল। সেখানে তাকে তো খেলাতেই হবে, এবং ঋষাদ দলের অলরাউন্ডার। আর যেখানে 2টা অলরাউন্ডার থাকে সেখানে মিরাজের জন্য আসলে দলে জায়গা নেওয়াটা খুব কঠিন। যেমন আজকে কিন্তু পিএসএল এ ঋষাদ, মেহেদী হাসান, মিরাজ প্লাস সাকিব আল হাসান, সেখানে কিন্তু পিএসএল সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্সের জন্য, এবং মিরাজের মতো বা ঋষাদের মতো উদীয়মান খেলোয়াড়কে কিন্তু তারা দলে নেয়নি। আচ্ছা সাখাওয়াত ভাই, গ্লোবাল সুপার লিগের সূচি কিন্তু প্রকাশ হয়েছে, যেটি খেলার কথা ছিল বরিশালের, কিন্তু বিপিএল এ যারা চ্যাম্পিয়ন হয় ওই চ্যাম্পিয়ন একটা দলই খেলতে পারে, এবং বরিশাল যেহেতু খেলার জন্য অপারগতা প্রকাশ করেছে সেজন্য রংপুর রাইডার্সকে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যে সূচিটা পেয়েছি সেখানে প্রথম ম্যাচটা হবে 10 জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে, এবং দ্বিতীয় খেলাটি হবে 13 জুলাই হোবার্ট হারিকেনসের বিপক্ষে, 16 জুলাই দুবাই ক্যাপিটালস, এবং 17 জুলাই সেন্ট্রাল স্টেক্সের বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচটা হবে। এবং এখানে কিন্তু কোনো প্লে অফ নেই, লিগ পর্বের পর সরাসরি পর্বে চলে যাবে না, লিগ পর্বের শেষে প্রথম 2টা ম্যাচে সরাসরি ফাইনাল খেলতে পারবে। আচ্ছা সাখাওয়াত ভাই, বাংলাদেশের যে ইমার্জিং দলটা ছিল তাদের হাতে কিন্তু একটা বিশাল সুযোগ ছিল নিজেদেরকে প্রমাণ করার।
তারা কিন্তু সেই সুযোগটা হারিয়ে ফেলেছে বললেই চলে। দেখেন, বাংলাদেশ ইমার্জিং দলটা প্রথম দিন শেষে 149 রানে 3 উইকেট ছিল। তার মানে আমরা ধরে নিতে পারি যে স্কোরটা 300 বা 350 কাছাকাছি যাবে। অথচ দেখেন পরের দিন মাত্র 243 রানে তারা অল আউট হয়ে যায়। বাংলাদেশ এই দলও কিন্তু প্রথম দিক দিয়ে খুব ভালো খেলতেছিল, ডাউন হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে তারা 357 রান করার পরে দেখেন আজকে কিন্তু মানে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এই দলটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো খেলছে এবং তাদের 104 রানে 1 উইকেট। তো বাংলাদেশকে কিন্তু ইমার্জিং বলেন বা এই দল দুটা দলে কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং সেখানে ভালো করতে গেলে বোলিং প্লাস ব্যাটিং ফিল্ডিং 3টা ডিপার্টমেন্টে ভালো করেই হচ্ছে আপনাকে সিরিজ জিততে হবে। সব মিলিয়ে বাংলাদেশের ন্যাশনাল দল, ইমার্জিং দল, হ্যাঁ বাংলাদেশের দল সব দিক দিয়ে আমরা কিন্তু একটা খারাপ ফেজের মধ্যে যাচ্ছি এবং আপনি যেটা দেখেন আমাদের কিন্তু ফুটবল এখন খুব একটা হাইপ হচ্ছে। হামজা চৌধুরী, শামিদ সোম প্লাস হচ্ছে কিউবা মিচেল বা ফাহমিদুলকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে, যদি ফুটবল বা বাফুফে এটা ধরে রাখতে পারে আমার মনে হচ্ছে ক্রিকেটের জন্য এটা অশনি সংকেত। এবং বাংলাদেশ কিন্তু ভরসা রাখতে পারে। আসলে গালাগালি করার থেকে শুরু করে আপনি দেখবেন যেরকম অশালীন বা অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে, এটা কিন্তু দর্শক মহলে কিন্তু বাংলাদেশের এই খেলোয়াড়দেরকে নিতে পারতেছে না। যেমনটা আপনাকে আমি এর আগে বলেছিলাম যে গত 1.5 বছর আমরা টি-20তে একটা সিরিজ জিততে পারিনি। এরপরে হচ্ছে আমরা টেস্ট ক্রিকেটে জিম্বাবুর সাথে হারলাম, এখন টি-20তে আরব আমিরাতের সাথে খেলাম। তার মানে যে খারাপ ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা থেকে বের হতে না পারলে আর ফুটবলটা যদি আরেকটু তাদের আগের অবস্থানটা নিয়ে যেতে পারে তখন বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে হয়তো ফুটবলের দিকে বেশি ঝুঁকবে। সাগত ভাই, বাংলাদেশের খেলার টিকিটের দাম কেমন? হ্যাঁ, 10 জুনের যে ম্যাচটার কথাই বলতেছিলাম, এই ম্যাচটা নিয়ে যে পরিমাণ হাইপ এবং টিকিটটা প্রথমে 300 টাকা করেছিল, কিন্তু যেহেতু একটা আমেজ খুব বেশি হচ্ছে এই জন্য বাফুফে কিন্তু আরো 100 টাকা বাড়িয়ে দিচ্ছে। জনসাধারণের জন্য যে টিকিট সেটা হচ্ছে সর্বনিম্ন 400 টাকা থেকে শুরু। এরপর আমার কাছে যে ইনফরমেশন আছে সেটা ভিআইপি এক্স যে বক্স সেটার টিকিটের দাম পড়বে 4000 টাকা এবং ভিআইপি 2-3 বক্সের জন্য দাম পড়বে 2500 টাকা। স্কাই ভিউ টিকেটের দাম 3000 টাকা ধরা হয়েছে। হসপিটালি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটি টিকেটের মূল্য ধরা হয়েছে 5000 টাকা এবং অনলাইন আমরা সেই টিকেট পাবো। আপনি কিভাবে দেখেন যে খুব বেশি হয়ে গিয়েছে না? সাধারণ দর্শকের জন্য যেহেতু 400 টাকা সেটা ঠিক আছে। আর বাকি যেটা আমাদের সেটাও ঠিক আছে। বাংলাদেশের টিকিটিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড টিকেট বেশি বিক্রি হয়ে থাকে আর দর্শকও সেটার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। হ্যাঁ, এটার জন্য কিন্তু বাফুফে খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে। তারা বলছে যে আপনার একটা ইমেল প্লাস হচ্ছে একটা নাম্বারতে আপনি সর্বোচ্চ 5টা টিকিট নিতে পারবেন। তবে এইখানে একটু কথা রয়ে যায় যে যেমন আপনার যদি দুইটা ইমেল থাকলে আসলে কি হবে, সেটার জবাব আসলে বাফুফে দিতে পারেনি। তো সেক্ষেত্রে এটা নিয়ে আসলে আপনি এবার হয়তো ব্যতিক্রম হবে, তাদেরকে এটা নিয়েও চিন্তা করতে হবে। কারণ টিকিট যদি ব্ল্যাকে চলে যায় তখন কিন্তু আপনার জনসাধারণের কাছে যে 400 টাকার টিকিট সেটা কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না এবং যে 400 টাকার টিকিটটা কিনবে সেটা কিন্তু 1000 টাকার উপর হয়ে যাবে। তখন কিন্তু আপনি সাধারণ শ্রেণীর দর্শকদের পাবেন না। 17 বছর পর কিন্তু খরা কেটেছে টটেনহামের। হ্যাঁ, এটা কিন্তু একটা অবাক করার মতো বিষয় যে 2025 সালটাই একটু অন্যরকম গেছে। আমরা যদি মোহামেডানের কথা চিন্তা করি, 2002 সালের পর মোহামেডান কিন্তু দীর্ঘ 23 বছর পরে এবছর আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। এবং যদি আমি নিউক্যাসলের কথা বলি, এবছরে তারা শিরোপা জিতেছে সেটা 71 বছর পর এবং বলোনিয়া তাদের শিরোপাটা জিতেছে 51 বছর পর এবং ক্রিস্টাল প্যালেস তাদের ইতিহাসে প্রথম এবং টটেনহাম হচ্ছে যেমনটা বললেন যে 17 বছর। তার মানে এবছরটা কিন্তু বড় বড় ক্লাবের জন্য বেশ ভালো যাচ্ছে এবং তাদের শিরোপা খরাটা অনেক বছর 71, 51 বা এরকম যেহেতু কাটতেছে, এটা আসলে খুব আনন্দদায়ক সবার জন্য। দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকালকে আবার দেখা হবে নতুন কোনো খেলা সংবাদ নিয়ে। ধন্যবাদ।